আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শুরু। স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় তাবলিগ জামাতে দুই গ্রুপে বিরোধ মিটমাট, আগামী মাসে শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত। লক্ষ্মীপুরে ট্রাক চাপায় একই পরিবারের 6 সদস্য সহ 7 জন নিহত, লালমনিরহাটে গাড়ি উল্টে বিজিবির 21 সদস্য আহত। সপ্তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর 1 কিলোমিটার দৃশ্যমান, নির্মাণ কাজে 65% অগ্রগতির দাবি প্রকৌশলীদের। সঙ্গীত ভুবনের কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শহীদ মিনারের শেষ শ্রদ্ধা, 2 দফা জানাজার পর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, তাবলিগ জামাতের প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের বিবাদ মিটে গেছে। আগামী মাসে বিশ্ব ইজতেমা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারি মাসে দুই পক্ষ এক হয়ে ইজতেমা আয়োজন করবে। দিল্লির মাওলানা সাদ এবার ইজতেমায় যোগ দিতে আসছেন না, বৈঠকে সেরকম সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ে বসে দুই পক্ষ ইজতেমার তারিখ নির্ধারণ করবে। বিরোধ মীমাংসায় সমন্বয়কারী ভূমিকায় থাকা মাওলানা মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই পক্ষ সম্মত হয়েছে একবারেই ইজতেমা হবে। তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটমাট হয়ে গেছে। বৈঠকে তাবলিগ জামাতের দুই পক্ষের নেতৃত্ব দেন মাওলানা জুবায়ের ও মাওলানা ওয়াসিফুল। এদিকে ইজতেমা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। প্রয়োজনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়েছে। লক্ষ্মীপুরের জাদিয়া এলাকায় ট্রাকের চাপায় একই পরিবারের 6 জন সহ নিহত হয়েছেন 7 জন। নিহতরা লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদহিতা এলাকার বাসিন্দা। এদিকে লালমনিরহাটের বালাপুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে আহত হয়েছে বিজিবির অন্তত 21 সদস্য। বেগমগঞ্জ লক্ষ্মীপুর সড়কের রতনপুর এলাকায় বুধবার ভোর 5টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী শাহ আলম, নাসিমা আক্তার, রোকেয়া বেগম, শামসুন্নাহার, রুবেল ও অমিত। এরা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় মারা যান অটোরিকশা চালক নুরুও। নিহতরা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদহিতা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদকে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। তাকে দেখতে স্বজনরা হাসপাতালে যাচ্ছিলেন। রতনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন 7 জন। অন্তরের সন্ত্রাসীরা কোপানোর পরে আমরা খবর শুনি, মনে করেন আমরা মা বোন আমার বাগিনারা সবাই মিলে আমরা আসি হাসপাতালে আমার বাগিনারা দেখার জন্য। কিন্তু আসার সময় আমরা 3 গাড়ি সিএনজি রিজার্ভ করছি, আমরা 2 গাড়ি চলে আসছি। একটা গাড়ি এখানে মান্দারের পশ্চিম সাইডে যা দিয়ে এখানে তাকে নিচে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ফ্যামিলি বরাবর 6 জন মানুষ মারা গেছে। হাইওয়ে পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ প্রত্যক্ষদর্শী তো এখনো পাওয়া যায় না, কারণ কুয়াশাচ্ছন্ন রাত। ওই সিএনজি যে হয়তো ব্যাপকভাবে আসতেছিল ট্রাক, এই ব্যাপক চলাচলের কারণে আজ কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে হয়তো বা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্বজন হারানোদের। এদিকে লালমনিরহাট মোগলহাট সড়কে বিজিবির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত হয়েছে বাহিনীটির অন্তত 21 জন সদস্য। ভোর 4:30টার দিকে বালাপুকুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায় তাদের বহনকারী গাড়িটি। দুর্ঘটনায় আহত বিজিবি সদস্যদের সদর হাসপাতালে নেয়ার পর 11 জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি 9 জনকে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শরৎপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুতে বসানো হলো 7ম স্প্যান। 15 জানুয়ারি এই স্প্যানটি বসানোর কথা থাকলেও নব্য সংকটে তা পিছিয়ে দেওয়া হয়। শরৎপুর প্রতিনিধি শহীদুজ্জামান খানের রিপোর্ট। বহু প্রত্যাশিত পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 3637 নম্বর পিলারের উপর বসানো হলো 150 মিটার দীর্ঘ 7ম স্প্যান। এতে জাজিরা প্রান্তে দৃশ্যমান হলো সেতুর 900 মিটার অংশ। মাওয়া পয়েন্টে বসানো স্প্যানের সাথে যুক্ত হয়ে সেতুর মোট দৃশ্যমান অংশ এখন 1 কিলোমিটার। গত বছর অক্টোবরে প্রথম ও মার্চে তৃতীয় স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর 450 মিটার দৃশ্যমান হয়েছিল জাজিরা প্রান্তে। 7ম স্প্যান বসানোর খবরে খুশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। মনে হচ্ছে অনেক সুন্দর, ভালো কাজ হচ্ছে আমাদের পদ্মা সেতুতে, অনেক দ্রুতগতিতে এগিয়ে চলছে কাজ। দক্ষিণাঞ্চলের লোকজনদের অনেক উন্নতি হবে
এটা একটা মানে সিঙ্গাপুর শহরের মতো হয়ে যাবে। মানুষ কখনো ভাবতে পারে না এখানকার লোকজন যে এখানে এত উন্নতি হবে। অতি শীঘ্রই আমরা আশা করি প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর কাজ শেষ হবে। প্রকৌশলীরা জানান ৪২টি খুঁটির ওপর এমন ৪১টি স্প্যানের সাহায্যে পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু। সেতুর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৫%। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত আব্দুল কায়ুম মালিকজাদ। সকালে গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আফগান রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পেশাগত সাফল্য কামনা করে বাংলাদেশের দায়িত্ব পালনের ক্ষেত্রে আফগান রাষ্ট্রদূতকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার কথা জানান মালিকজাদ। কুমিল্লার ১৪ গ্রামে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদ এই আদেশ দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী জানান, নিম্ন আদালতে জামিন আবেদন করা হলে এর আগে ৪ বার নানা অজুহাতে শুনানি পেছানো হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির তারিখ রয়েছে। ওই দিনই নিষ্পত্তি করতে আদালতকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। গত ২০ জানুয়ারি এই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রামে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। পরদিন ১৪ গ্রাম থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ২০ দলীয় জোটের ৩২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ ১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ২৬ জানুয়ারি চূড়ান্ত হবে। দলীয় মনোনয়ন বোর্ডের সভায় তা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বিআরটিএর কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য জানান তিনি। যাচাই বাছাই করে যিনি এইসব এলাকার মানুষের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য তাকে মনোনয়ন দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে নতুন করে মনোনয়ন দেওয়া হবে। এ দুটি নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, এজন্য বিএনপি সহ সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সেখানে জোট থাকবে না বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভিন্ন এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের আন্দোলনের আহ্বানে গত ১০ বছরে কেউ সাড়া দেয়নি। আওয়ামী লীগের বিশাল বিজয়ের পর মির্জা ফখরুলের আন্দোলনের ডাক দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সংসদ নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে আবার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ। বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশে এখন গণপ্রজাতন্ত্র নয়, একদলীয় শাসনে দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশের ওপর আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক প্রভাব পড়েছে। আওয়ামী লীগের সাথে জনগণের সম্পর্ক নিয়ে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা এখন গণশত্রুতে পরিণত হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন বরেণ্য সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। সঙ্গীতাঙ্গনের পুরোধা ও শিল্পী নির্মাণের কারিগর আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের জনগণ। সকাল ১১টায় রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য এই কিংবদন্তির মরদেহ নেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান। সংস্কৃতি অঙ্গনের শিল্পীরাও শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন শহীদ মিনারে। সোমবার দিবাগত রাতে রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় মারা যান গুণী এই শিল্পী। আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার, পরিচালক ছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ২১শে পদক, রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হয় জানাজা। এরপর এফডিসিতে দ্বিতীয় দফা জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই বরেণ্য সুশ্রোষা। নিচ্ছি সিবিসি টেল সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। ময়মনসিংহে পুলিশের হাতে কলেজ শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ। প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তালা, অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক।
আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে। ময়মনসিংহে ট্রাফিক পুলিশের হাতে শিক্ষক লাঞ্ছিত হবার ঘটনায় বিক্ষোভ করেছে কলেজ শিক্ষার্থীরা। দুপুরে শহরের জেলা স্কুল মোড়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক শেখ শরীফুল আলমের গাড়ির সাথে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আসলাম হোসেনের সাথে গাড়িতে থাকা এই শিক্ষকের কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি ট্রাফিক পুলিশ টহল পুলিশকে জানালে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে শিক্ষক শরীফুলকে মারধর করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আহত হয় 5 পুলিশ সহ অন্তত 20 জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শিক্ষককে মারধরের ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেছেন। এদিকে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভোট গ্রহণের পূর্ব নির্ধারিত সময় থাকলেও নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত করেছে। শিক্ষার্থীরা জানান, 18 জানুয়ারি ছাত্রীদের মেসে গিয়ে এক ছাত্রীকে লাঞ্ছনার চেষ্টা চালায় এক বখাটে শিক্ষার্থী। এ ঘটনায় প্রক্টর সহ প্রক্টরিয়াল বডির সদস্যরা কোনো ব্যবস্থা না নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা করেন। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পুলিশ ও বখাটেকে আটক করে। পরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত সহ প্রক্টরিয়াল বডির সদস্যদের অযোগ্য উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। অর্থ আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জ সোনালী ব্যাংকের প্রধান শাখার প্রধান ক্যাশিয়ার সহ 8 কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ফরিদপুরের বিশেষ আদালত। সকালে বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মতিউর রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় 6 আসামি আদালতে উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের কৌশলী অ্যাডভোকেট মুজিবুর রহমান জানান, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার পেনশন ও ভুয়া পেনশন হোল্ডারদের নাম দেখিয়ে সরকারি অর্থের 47,02,628 টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তখনকার হেড ক্যাশিয়ার শওকত হোসেন মোল্লা সহ 8 জনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হয় প্রধান আসামি শওকত হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড, একই সাথে বিভিন্ন ধারায় বিভিন্ন অভিযোগে আরও 17 বছর এবং 47,02,628 টাকা জরিমানা করা হয়। বাকি 7 জনকে 18 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 90,000 টাকা করে অর্থদণ্ড করা হয়। দরপত্র আহ্বান ছাড়াই টাঙ্গাইল দেলদুয়া সড়কের দুই পাশে শতাধিক গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিরুদ্ধে। টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমানের যোগসাজশে প্রায় 40 বছরের এসব পুরাতন গাছ বিক্রি করা হয়েছে, এখনও চলছে গাছ কাটা। এদিকে এ ঘটনায় টাঙ্গাইল সড়ক বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে এবং থানায় সাধারণ ডায়েরি করেছে। বিস্তারিত টাঙ্গাইল প্রতিনিধি আতর রহমান আজাদের রিপোর্টে। সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় 47 কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইল পৌর এলাকার বাজিতপুর থেকে দেলদুয়ার উপজেলা মোড় পর্যন্ত 12 কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ করা হবে। এ লক্ষ্যে টাঙ্গাইল দেলদুয়ার সড়কের দুই পাশের প্রায় 40 বছরের পুরনো গাছ কাটার দরপত্র আহ্বান করে বিক্রির সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। এজন্য সড়ক ও বন বিভাগের তত্ত্বাবধানে গাছও চিহ্নিত করা হয়েছে। কিন্তু অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান দরপত্র ছাড়াই শতাধিক গাছ বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। টেন্ডার হওয়ার কথা গাছগুলি, কিন্তু টেন্ডার হয় না। টেন্ডার হওয়ার আগেই রোড অ্যান্ড হাইওয়েজের কিছু অসৎ কর্মকর্তা বিভিন্ন ব্যাপারীর কাছে এই গাছগুলি বিক্রি করছে। বিক্রি করার পরে এরা এই গাছগুলি কেটে নিয়ে যাচ্ছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। গাছ কাটা হচ্ছে, এটা ওনার কাছে অভিযোগ আকারে আমরা মৌখিকভাবে বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওনার কোনো লোক বা কেউ আমাদের সাথে জড়িত জানায় না। অন্যদিকে সড়ক বিভাগের অভিযুক্ত ওই কর্মকর্তা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। কে বা কারা তাদের গাছগুলো কাটিয়ে নিয়ে যায়, এভাবে আমরা সংবাদ পেয়ে সাথে সাথে যে বন্ধ করে দিই। কে বা কারা আমার নামে যে কমপ্লেন করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গাছ কাটা ও বিক্রির বিষয়ে সড়ক বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন ও জিডি করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
অলরেডি মার্কিং করেছে এবং তারাও টেন্ডার করে দিয়েছে। এখন কে বা কারা এই সুযোগে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে এটা আমরা অবগত হয়েছি। দরপত্র ছাড়া সড়ক উন্নয়নের নামে অবৈধভাবে গাছ কেটে নিয়ে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন 2030 সাল পর্যন্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ সহ বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত, মিয়ানমার ও চীনের সঙ্গেও রেলওয়ে কানেক্টিভিটি গড়ে তোলা হবে। পঞ্চগড়ের জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেছেন রেলপথ মন্ত্রী। মন্ত্রী হিসেবে সচিবালয়ে না থেকে বিমানবন্দরে রাত দিন পড়ে থেকে হলেও বিমান মন্ত্রণালয়ে গতিশীলতা আনবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। দুপুরে হবিগঞ্জে প্রশাসনের বিভিন্ন স্তরের প্রধানদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। পরে মন্ত্রী মুক্তিযোদ্ধা ও আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিনকে ঘুষের 10,000 টাকা সহ হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে ময়মনসিংহ বিভাগীয় দুদকের পরিচালক মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গিয়াসউদ্দিনকে ঘুষের টাকা সহ আটক করে। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনার জন্য জয়পুরহাটে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জেলার ধলাহার উচ্চ বিদ্যালয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন কুমার রায় শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রশিক্ষণে স্কুল ও মাদ্রাসার 200 শিক্ষার্থী ও 18 জন শিক্ষক অংশ নেন। গোপালগঞ্জে ইজি বাইক চালক অবিনাশ পোদ্দারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে টুঙ্গিপাড়ার পাথরঘাটা গ্রামে এ মানববন্ধন হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে গরিব অসহায় মানুষদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করে। সিটি মেয়র আজম নাসিরউদ্দিন সকালে কর্পোরেশন চত্বরে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন অসহায়দের মাঝে। এদিকে মানিকগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে 5 শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অন্যদিকে লালমনিরহাটে শতাধিক দলিত জনগোষ্ঠী সহ 1000 ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। 2 দিনব্যাপী নামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটের সাধুটারি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির চত্বরে। দেশের খ্যাতিমান কীর্তনীয়ারা কীর্তন পরিবেশন করেন অনুষ্ঠানে। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার। স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় তাবলিগ জামাতের 2 গ্রুপে বিরোধ মিটমাট, আগামী মাসে শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত। লক্ষ্মীপুরে ট্রাক চাপায় একই পরিবারের 6 সদস্য সহ 7 জন নিহত। লালমনিরহাটে গাড়ি উল্টে বিজিবির 21 সদস্য আহত। সপ্তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর 1 কিলোমিটার দৃশ্যমান। নির্মাণ কাজের 65% অগ্রগতি দাবি প্রকৌশলীদের। সঙ্গীত ভুবনের কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শহীদ মিনারের শেষ শ্রদ্ধা, 2 দফা জানাজার পর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতদিন সাথে থাকার জন্য সবাইকে